৭ এপ্রিল ২০২৬-এর গভীর রাত মধ্যপ্রদেশের ধার জেলার একটি শান্ত মধ্যবিত্ত পাড়া। বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়েছে, রাস্তায় কোনো শোরগোল নেই, কিন্তু সেই নীরবতার মধ্যেই একটি বাড়িতে এমন কিছু ঘটে যাচ্ছিল যা সকালে উঠে পুরো পাড়াকে হতবাক করে দেয়। পরের দিন সকালে যখন পুলিশ সেই বাড়িতে পৌঁছায় তখন তারা দেখে ২৮ বছরের দেবকৃষ্ণ পুরোহিত তার নিজের বিছানায় নিথর হয়ে পড়ে আছে। ঘরের কিছু জিনিসপত্র এলোমেলো। স্ত্রী প্রিয়াঙ্কা পুলিশকে জানায় যে রাতে ডাকাত ঢুকেছিল, প্রায় ৩.৫ লাখ টাকার গহনা এবং নগদ টাকা নিয়ে গেছে, এবং যখন দেবকৃষ্ণ বাধা দেওয়ার চেষ্টা করেছিল তখন ডাকাতরা তাকে মেরে ফেলে। उन्होंने पहले हमारा मुंह दबाया, फिर उन्होंने बोला जो है मारे वाला मार डालेंगे। इन्होंने हाथ पैर मारे और मेरे को गद्दे पे ले गए। ये वाली अलमारी उन्होंने ढूंढी, नहीं मिला। मैंने बोला मैं सब दे दूंगी, हमको छोड़ दो। मेरा सामान मैंने सब निकाल के दे दिया। अब की बात है? ये मेरे को आधा घंटा हो गया चिल्लाते चिल्लाते। मेरा एक जन मेरे मुंह के पास बैठा था, हाथ और पैर पीछे बांध रखे थे, पूरा कपड़ा फाड़े थे। चिल्लाने की कोशिश करे तो बोला तेरे पति को मार देंगे। শুনতে এতক্ষণ বিশ্বাসযোগ্য লাগছিল, কিন্তু ফরেনসিক টিম যখন ক্রাইম সিনে কাজ শুরু করে তখন যা বেরিয়ে আসে তাই ডাকাতির গল্পকে সম্পূর্ণভাবে ভেঙে দেয়। এবং তার পিছনে যে সত্য লুকিয়েছিল তা শুধু একটি খুনের গল্প নয়, এটি বিশ্বাসঘাতকতার, পরিকল্পনার এবং একটি সমাজের সেই পুরনো ক্ষতের গল্প যা আজও শুকায়নি। ওয়েলকাম টু দ্য শো। আমার নাম সঞ্জু এবং আপনি দেখছেন দ্য কেস অফ দেবকৃষ্ণ পুরোহিত। দেবকৃষ্ণ পুরোহিত ধার জেলার একজন ছোট মশলা ব্যবসায়ী ছিল। বয়স মাত্র ২৮, স্বভাবে শান্ত, পরিশ্রমী এবং সরল। পাড়ায় তার একটি পরিচিত মুখ ছিল, যে মানুষটি সকালে দোকান খুলত, সন্ধ্যায় বাড়ি ফিরত এবং নিজের মতো জীবন চালাত। বাইরে থেকে দেখলে তার জীবন একেবারে স্বাভাবিক ছিল। প্রিয়াঙ্কার সাথে তার বিয়ে হয়েছিল কিছু বছর আগে, সমাজের চোখে একটি স্বাভাবিক মধ্যবিত্ত সংসার, কিন্তু সেই সংসারের ভিতরে যা চলছিল তা বাইরের কেউ জানত না। পরিবারের বক্তব্য এবং তদন্তের রিপোর্ট অনুসারে এই সম্পর্কে দীর্ঘদিন ধরে একটি গভীর ফাটল ছিল। প্রিয়াঙ্কা বারবার দেবকৃষ্ণের সাথে ঝগড়া করত, আলাদা হতে চাইত, এবং তদন্তে যে বিষয়টি বারবার উঠে এসেছে তা হলো যে সে দেবকৃষ্ণকে তার গায়ের রং নিয়ে অপমান করত। তাই এই কেসটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল ডার্ক স্কিন কেস নামে। কিন্তু এই নামটি যতটা সহজ শোনায়, বাস্তবতা ততটা সহজ নয়। এটা শুধু রঙের গল্প নয়, এটা একটি সম্পর্কের ভেতরে পৌঁছে থাকা বিষের গল্প, যেখানে একজন মানুষকে বছরের পর বছর ধরে ছোট করা হয়েছিল, তার অস্তিত্বকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা হয়েছিল, এবং শেষ পর্যন্ত সেই ছোট করার মানসিকতাই একটি ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে গেছে। তবে একটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলে রাখা দরকার, এই দাবিগুলো মূলত পরিবার এবং মিডিয়া রিপোর্ট থেকে আসছে। আদালতে এখনও সব প্রমাণিত হয়নি, কিন্তু তদন্তে যা উঠে এসেছে তা থেকে একটি স্পষ্ট ছবি তৈরি হয়। ৭ এপ্রিল ২০২৬-এর রাতে দেবকৃষ্ণ তার বাড়িতে ঘুমাচ্ছিল। কোনো সন্দেহ নেই, কোনো সতর্কতা নেই। যে মানুষটি প্রতিদিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে নিজের বিছানায় ঘুমিয়ে পড়ত, সেই রাতেও সে তাই করেছিল। কিন্তু সেই রাতে প্রিয়াঙ্কা ইচ্ছেকৃতভাবে বাড়ির সামনের দরজা খোলা রেখে দিয়েছিল, যাতে সেই মানুষটি অনায়াসে ঢুকতে পারে যাকে সে এবং তার প্রেমিক এই কাজের জন্য ভাড়া করেছিল। সেই ভাড়াটে খুনির নাম সুরেন্দ্র ভাটি। রাতের নিস্তব্ধতার মধ্যে সুরেন্দ্র বাড়িতে প্রবেশ করে এবং ঘুমন্ত দেবকৃষ্ণের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। একটি আঘাত প্রায় ১২ ইঞ্চি গভীর। অতিরিক্ত রক্তক্ষরণে দেবকৃষ্ণ সেখানেই মারা যায়। যে মানুষটি জানতেও পারেনি তার সাথে কি হতে চলেছে। সকালে যখন পুলিশ পৌঁছায় এবং ক্রাইম সিন পর্যবেক্ষণ শুরু করে তখন প্রথম যে বিষয়টি তাদের দৃষ্টি আকর্ষণ করে তা হলো দরজায় জোরপূর্বক প্রবেশের কোনো চিহ্ন নেই, তালা ভাঙা নেই, দরজায় আঘাতের কোনো দাগ নেই, যেন কেউ ভেতর থেকেই দরজা খুলে দিয়েছিল। দ্বিতীয়ত, ডাকাতির যে দাবি করা হয়েছিল তা নিয়ে ফরেনসিক টিম গুরুতর প্রশ্ন তোলে। যে গহনা চুরি হয়েছে বলে দাবি করা হয়েছিল তার কিছু অংশ বাড়ির ভেতরেই পাওয়া যায়। ঘরের যে এলোমেলো অবস্থা ছিল তা স্বাভাবিক ডাকাতির দৃশ্যের সাথে মেলে না, মনে হচ্ছিল কেউ ইচ্ছেকৃতভাবে একটি দৃশ্য সাজিয়েছে। এবং তৃতীয়ত, ফোন রেকর্ড। তদন্তে পুলিশ প্রিয়াঙ্কার ফোনের কল ডিটেল রেকর্ড বিশ্লেষণ করে এবং সেখানে একজন মানুষের সাথে দীর্ঘদিন ধরে ঘন ঘন যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। সেই যোগাযোগের সময়কাল এবং প্যাটার্ন দেখে পুলিশ বুঝতে পারে যে এটি কোনো সাধারণ পরিচিতির সম্পর্ক নয়,
ফরেনসিক টিম যখন দেবকৃষ্ণের মাথার আঘাত বিশ্লেষণ করে তখন তারা লক্ষ্য করে যে এই আঘাতের মধ্যে একটি সার্জিক্যাল প্রিসিশন আছে। এটি কোনো ডাকাতের হঠাৎ আতঙ্কের মধ্যে করা আঘাত নয়, এটি লক্ষ্য স্থির করে ঠান্ডা মাথায় করা একটি নির্দিষ্ট আঘাত, যা স্পষ্টভাবে ইঙ্গিত করছিল যে এটি একটি টার্গেটেড অ্যাসাসিনেশন। এখন পুলিশের সামনে একটি সম্পূর্ণ নতুন ছবি তৈরি হতে শুরু করে। ডাকাতির গল্প সরে গিয়ে যা সামনে আসে তা হলো একটি পরিকল্পিত হত্যার সম্ভাবনা। তদন্ত যত গভীর হয়, ছবি তত স্পষ্ট হতে থাকে। পুলিশ জানতে পারে যে প্রিয়াঙ্কার সাথে একজন মানুষের দীর্ঘমেয়াদী বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে দেবকৃষ্ণ তাদের কাছে একটি বাধা হয়ে উঠেছিল। অভিযোগ অনুসারে পরিকল্পনাটি সুনির্দিষ্ট ছিল। দেবকৃষ্ণকে সরিয়ে দেওয়া হবে, একজন ভাড়াটে খুনি দিয়ে কাজটি করানো হবে, এবং তারপর পুরো ঘটনাকে ডাকাতির রূপ দেওয়া হবে যাতে সন্দেহের আঙুল অন্যদিকে ঘোরে। এই হত্যার মূল্য ধরা হয়েছিল মাত্র 1 লাখ টাকা, যার মধ্যে 50,000 টাকা আগাম দেওয়া হয়েছিল সুপারি হিসেবে, একটি মানুষের জীবনের দাম। মাত্র 36 ঘন্টার মধ্যে পুলিশ পুরো ষড়যন্ত্রের চিত্র উন্মোচন করে ফেলে। পুলিশ প্রিয়াঙ্কা এবং তার প্রেমিককে গ্রেপ্তার করে। ভাড়াটে খুনি প্রথমে পলাতক ছিল। তদন্তে তাদের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রমাণ নষ্ট করার ধারায় মামলা দায়ের করা হয়। কিন্তু এই গ্রেপ্তার এবং ধারার বাইরেও এই কেসটি আরেকটি প্রশ্ন সামনে নিয়ে আসে, যে প্রশ্নটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল: ডার্ক স্কিন কেস। এই নামটি যখন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তখন অনেকে বলতে শুরু করে যে দেবকৃষ্ণকে হত্যা করা হয়েছে কারণ সে কালো ছিল। এই বলার মধ্যে অতি সরলীকরণ আছে, কিন্তু এই বলার মধ্যে একটি যন্ত্রণাও আছে যা পূর্ণতায় মিথ্যে নয়। বাস্তবতা এই যে হত্যার মূল কারণ ছিল বিবাহ বহির্ভূত সম্পর্কের সংঘাত এবং স্বামীকে সরিয়ে দেওয়ার ইচ্ছা। রংটি সেই কারণ ছিল না, কিন্তু রিপোর্ট অনুসারে সেই সম্পর্কের ভিতরে গায়ের রং নিয়ে অপমান একটি সত্যিকারের উপাদান ছিল। একটা মানুষকে বারবার তার চেহারার জন্য ছোট করা, অন্য মানুষের সাথে তুলনা করা, তাকে বলা যে সে যোগ্য নয়, এটা শুধু কথার বিষয় নয়, এটা একটা মানুষের আত্মসম্মানকে প্রতিদিন একটু একটু করে ভেঙে দেওয়া। এবং এই বিষয়টি ভারতের একটি পুরনো ক্ষতকে স্পর্শ করে। আমাদের সমাজে ফর্সা রঙকে সুন্দরতার সাথে, যোগ্যতার সাথে, এমনকি মর্যাদার সাথে জুড়ে দেওয়ার একটি দীর্ঘ ইতিহাস আছে। বিয়ের বিজ্ঞাপনে ফর্সা পাত্রী চাই আজও লেখা হয়। ক্রিম কোম্পানিগুলো আজও বিক্রি করে এই বলে যে ফর্সা হলে জীবন ভালো হবে। এবং এই মানসিকতা যখন একটি ঘরের ভিতরে প্রবেশ করে তখন সে সম্পর্কের একটি অদৃশ্য বিষ হয়ে যায়। দেবকৃষ্ণের কেসে সেই বিষ কতটা গভীরে ছিল তা বলা কঠিন, কিন্তু এটা যে ছিল সেটা অস্বীকার করার উপায় নেই। এই কেসের মনস্তাত্ত্বিক দিকটি বিশ্লেষণ করলে কিছু স্পষ্ট প্যাটার্ন দেখা যায়। যে সম্পর্কে দীর্ঘদিন ধরে অসন্তোষ থাকে সেখানে মানুষ ধীরে ধীরে সঙ্গীর প্রতি সমস্ত সহানুভূতি হারিয়ে ফেলে। সে আর মানুষ থাকে না, সে একটি সমস্যা হয়ে যায়। এই মানসিকতাকে সাইকোলজিস্টরা ডিহিউম্যানাইজেশন বলেন। যখন আমরা অন্য মানুষকে তার মানবিক পরিচয় থেকে বিচ্ছিন্ন করে শুধু একটি বাধা হিসেবে দেখতে শুরু করি, এবং এই বিচ্ছিন্নতা একবার তৈরি হলে যে কোনো নির্দেশ নেওয়া সহজ হয়ে যায়, এমনকি সবচেয়ে ভয়ঙ্কর নির্দেশও নেওয়া সহজ হয়ে যায়। দ্বিতীয়ত, এই কেসে দেখা যায় যে সম্পর্কের বাইরে একটি সমান্তরাল জীবন চলছিল। প্রকাশ্যে স্ত্রীর ভূমিকা, ভেতরে অন্য একটি সম্পর্ক। এই দুটো জীবনকে আলাদা রাখার ক্ষমতাটাই একসময় বিপজ্জনক হয়ে ওঠে, কারণ এই মানুষগুলো শুধু দুটো জীবন বাঁচায় না, তারা দুটো নৈতিকতাও বাঁচায়, একটি প্রকাশ্য, একটি গোপন। এবং যখন এই দুটো জীবন একসাথে টিকিয়ে রাখা সম্ভব হয় না, তখন একটিকে বেছে নেওয়ার নির্দেশ আসে, এবং সেই নির্দেশ কখনো কখনো এই মাত্রায় পৌঁছে যায়। দেবকৃষ্ণ পুরোহিতের গল্পটি শুধু একটি খুনের মামলা নয়, এটি মনে করিয়ে দেওয়া যে বিষাক্ত সম্পর্কের ক্ষতি শুধু মানসিক নয়, কখনো কখনো সেই বিষ এমন গভীরে যায় যেখান থেকে ফেরা সম্ভব নয়। এটি একটি প্রশ্নও রেখে যায়, আমাদের সমাজে যে রং নিয়ে বৈষম্য চলে, যে মানসিকতায় কাউকে তার চেহারার জন্য ছোট করা হয়, সেই মানসিকতা কোথা থেকে আসে, এবং সেই মানসিকতা যখন একটি ঘরের ভিতরে ঢুকলে কী ক্ষতি করতে পারে, এই কেসটি তার একটি নির্মূল উদাহরণ। তবে এর পাশাপাশি একটি কথা সমান গুরুত্বে বলা দরকার: সামাজিক বৈষম্য যতই বাস্তব হোক, তা কখনো হত্যার ন্যায্যতা দেয় না। এবং যে কোনো অসুস্থ সম্পর্ক, যে কোনো গোপন ষড়যন্ত্র, যে কোনো পরিকল্পিত অপরাধ একদিন না একদিন উন্মোচিত হয়। দেবকৃষ্ণের ক্ষেত্রেও হয়েছে। যে রাতে সে ঘুমিয়ে পড়েছিল, সেই রাতে তার সাথে যা হয়েছে তার বিচার এখনও চলছে। আদালত তার রায় দেবে, কিন্তু এই কেসটি যে সমাজের সামনে যে আয়না ধরেছে, সেই আয়নায় যদি আমরা নিজেরা একবার দেখি, তাহলে হয়তো অনেক দেবকৃষ্ণের গল্প শুরু হওয়ার আগেই থামানো সম্ভব হবে।